আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি নতুন একটি অধ্যায়ের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আই উইল রিটার্ন উইথ মাই হেড হেল্ড হাই। আমি মাথা উঁচু করেই দেশে ফিরব। এই যে দৃঢ় উচ্চারণ, এর ভিত্তি কোথায়? একদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, তার হাজার হাজার কর্মী বন্দী, জেলে, অথবা লক্ষ লক্ষ কর্মী ঘর ছাড়া, মামলা হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার। সেই মুহূর্তে এই দীপ্ত উচ্চারণ কিসের ইঙ্গিত করে? মিলেনিয়াম পোস্টে জননেত্রী শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং এটি মিলেনিয়াম পোস্ট থেকে অন্যান্য কিছু গণমাধ্যমেও প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সেখানে আজকে যেহেতু 19শে মে, 1981 সালের 17ই মে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল, সুতরাং আজকে প্রাসঙ্গিকভাবেই তার আবার দেশে ফেরা নিয়েই এই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেছেন তিনি ফিরবেন। কিন্তু কিসের ভিত্তিতে তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন? আমি গত পরশুদিন 17ই মে একটি এপিসোডে বলেছিলাম যে তিনি এবছরের 2026 সালের ডিসেম্বরের মধ্যে ফিরবে অথবা 2027-এ ফিরবে। অনেকেই আমাকে বলেছেন কেন আমি 2027 বললাম। এই প্রশ্নের কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি কখন কবে ফিরবেন এক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ নয়, বরং এক্ষেত্রে তার ফেরার পক্ষে একটি রাজনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে তার প্রত্যাবর্তনের সপক্ষে একটি রাজনৈতিক বাস্তব পরিস্থিতি সৃষ্টি হলেই তিনি ফিরবেন। অনেকেই প্রশ্ন করেন যে আওয়ামী লীগ তাহলে কি করছে এই মুহূর্তে? অনেকেরই দেখলাম যে বেশ এই কেউ ক্ষোভের সাথে বলে। সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই সাক্ষাৎকারে আছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত। বাংলাদেশ থেকে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সবকিছু হারিয়ে গেছে, সবকিছুকে ফিরিয়ে আনার সংগ্রামে আওয়ামী লীগ লিপ্ত। এর বাইরেও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে তাদের যোগাযোগ বাড়াচ্ছে। সুতরাং যারা বলেন আওয়ামী লীগ কি করছে, তাদের জন্য এই প্রশ্নের জবাবটি এর মধ্যেই রয়েছে। তিনি এই সাক্ষাৎকারে বারবার 1981 সালের 17ই মের কাছে ফিরে গেছেন, তিনি ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে বর্তমানে যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে, তিনি আছেন এর চেয়েও কঠিনতর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তিনি অতীতে গিয়েছেন। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাবার অভিজ্ঞতা তার রয়েছে। 1981 সালের 17ই মে যখন তিনি বাংলাদেশে ফেরেন, তখনও তার জীবনের প্রতি হুমকি ছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই সময়ের সামরিক জান্তা জেনারেল জিয়াউর রহমান। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সেই সময় একটা প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠিত হয়েছিল, যে কমিটির আহ্বায়ক ছিলেন সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। সুতরাং এটা নতুন কিছু নয়, এবং তিনি ফিরেছিলেন সেই সামরিক জান্তার দুঃশাসনের সময়। সুতরাং তার একদিকে যেমন অভিজ্ঞতা আছে, তেমনি তিনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকারের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, এই সব সংগ্রাম ফিরিয়ে আনার জন্য তার সংগঠন লড়াই করছে। তার মানে তার প্রত্যাবর্তন শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না, বরং তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন। এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অনেক নেতাকর্মী কারাগারে, বেশ কয়েকজন দেশের বাইরে, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এখানে তিনি আবারও ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল সেই সময় পাকিস্তানের জান্তা সরকার, কিন্তু আওয়ামী লীগ কি বসেছিল? আওয়ামী লীগ যদি 1971 সালে সেই নিষেধাজ্ঞা মেনে নিয়ে বসে থাকতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো?
এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে স্তব্ধ করা যায় না। আওয়ামী লীগ তার উপরে যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত সেই কাজটি সে করে। এর মধ্য দিয়ে নেতা কর্মীদের একটি মেসেজ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা যে তোমরা ভয় পেও না, ইতিহাস তোমাদের পক্ষে। এর বাইরেও আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তারা একদিকে জাতিসংঘের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে তারা কিন্তু তাদের যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং এই যোগাযোগগুলো কিন্তু বর্তমানে যথেষ্ট কার্যকরভাবেই দেখা যাচ্ছে। এই যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বাংলাদেশের সংস্কারের নামে জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জটা করা হলো, সেটি যে একটি ষড়যন্ত্র ছিল, সেটি যে একটি জঙ্গি অভ্যুত্থান ছিল, এটা এখন একদম দিবালোকের মতো পরিষ্কার। এবং বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, সেই বাংলাদেশ যেখানে মানবাধিকার নাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে মানুষের অধিকাংশ মৌলিক অধিকারই বিঘ্নিত, সেখানে আন্তর্জাতিক এই সংগঠনগুলো কিন্তু ক্রমশ সোচ্চার হচ্ছে। এবং এই যে আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ, এটা আওয়ামী লীগ কিন্তু খুব কার্যকরভাবে চালিয়ে যাচ্ছে। এই সাক্ষাৎকারেও আমরা সেটা দেখতে পেয়েছি। তিনি বাংলাদেশের অর্থনীতি, তার আমলের উন্নয়ন এবং বর্তমানে যে হামের মহামারী চলছে সেটি নিয়েও কথা বলেছেন। তার আমলে যে অর্থনৈতিক অর্জন এবং বর্তমানে যে এই হাম 2026 সালের মধ্যে বাংলাদেশকে হাম মুক্ত ঘোষণা করার একটা চেষ্টা চলছিল শেখ হাসিনা সরকারের আমলে, কিন্তু আজকে আমরা দেখছি প্রায় 500-র মতো শিশু অলরেডি মারা গেছে, হাজার হাজার শিশু মৃত্যুর সাথে লড়াই করছে। তার মধ্যে অসংখ্য আইসিইউতে আছে এবং আইসিইউ বেড না পেয়ে তারা মানে একটা বিধিকিস্ত্রী অবস্থা বাংলাদেশে। তিনি সেই কথাটি বলেছেন বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে। এবং শেখ হাসিনা, আপনারা নিশ্চয়ই মনে আছে, ভ্যাকসিনের সাফল্যের জন্য তার সরকার দুইবার আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করেছিল, ভ্যাকসিন হিরো। সেই কথাটি তিনি খুব ভালোভাবেই এই সাক্ষাৎকারে তুলে এনেছেন। এই সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তিনি জনগণের উপরে আস্থাশীল, এবং এটা সবসময় আমরা দেখেছি শেখ হাসিনা দিনের শেষে জনগণেরই নেত্রী। তাহলে এই সব মিলিয়ে এই সাক্ষাৎকারটা যদি বিশ্লেষণ করে সাম আপ করি, তাহলে দেখা যাবে যে তার এই আত্মবিশ্বাসের যে ভিত্তি, তার মধ্যে রয়েছে তার ইতিহাস তার পক্ষে, তার তৃণমূলে যে সংগঠনটি রয়েছে আওয়ামী লীগের, ভেরি স্ট্রং একটা অর্গানাইজেশন গ্রাসরুট লেভেলে, এটি তার ফিরে আসার পক্ষে একটা স্ট্রং পিলার হিসেবে কাজ করছে। তার আমলে করা উন্নয়নও তার পক্ষে, এবং সেই উন্নয়নগুলোর কথা কিন্তু তিনি বলেছেন যে উন্নয়ন ন্যারেটিভ। বর্তমান সরকার, ইউনূস সরকার, এগুলো তো মানুষ দেখছে, এবং শেখ হাসিনার 15 বছর দেখেছে। খুব ক্লিয়ার যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন, একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে তৈরি করেছিলেন। এবং ইন্টারন্যাশনালি বর্তমানে যেভাবে জিও পলিটিক্যাল সিচুয়েশন বদলে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জের ষড়যন্ত্রগুলো উন্মুক্ত হয়ে গেছে, এখন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের রাজনীতির অনুকূলেই হাওয়া বইছে। আর সবশেষে রয়েছে একটি বাংলাদেশ যেখানে গণ অসন্তোষ ক্রমশ দানা বেঁধে উঠছে, এবং এই গণ অসন্তোষ দানা বাঁধার মধ্যেই কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ কিন্তু তার জায়গা করে নেবে। সুতরাং আওয়ামী লীগকে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখা, অন্তত ইতিহাস তার পক্ষে কথা বলে না। তাহলে আপনারা বলবেন যে আত্মবিশ্বাসী কি কেবলমাত্র তার ফিরে আসাটাকে নিশ্চিত করবে? আত্মবিশ্বাস জরুরি, তবে এর সাথে আরো প্রয়োজন রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের সময়, আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এবং বাংলাদেশের বর্তমান সংকটের অবস্থা। এই সংকট এভাবে কন্টিনিউ করতে থাকলে বর্তমান বিএনপির যে সরকার ক্ষমতায়, তাদের জন্য আগামী দিনগুলো সুখকর নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারাও কি মনে করেন শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন?
আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গত রবিবার দিন এই রাস্তায় নামাজ পড়া এই নিয়ে তো ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঁচ মাথার মোড়ে, মানে 5 পয়েন্ট ক্রসিং যেটা পার্ক সার্কাসে, সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় 5,000 মতো মহিলা এবং পুরুষ মুসলিম যারা আছেন তারা গিয়ে পাঁচ মাথার মোড় অবরোধ করে দেন। পাঁচ মাথার মোড় অবরোধ করা মানে কলকাতাটাকে অচল করে দেওয়া। ওখানে 5টা রাস্তা ওইখানে গিয়ে ভাগ হয়েছে। সল্টলেকে দিয়ে গেছে, কলকাতার দিকে এসছে, রাজাবাজার দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে জায়গাটা। ওই পাঁচ মাথা মোড়টা 5 কি তার বেশিই হবে। তো তাদের হঠাৎ পুলিশ প্রথমে অনুরোধ করে, তারপর মাইকিং করে যে রাস্তা ছেড়ে দিন, কলকাতার যানজট এমনি ভয়াবহ, আপনার রাস্তা দখল করে রাখলে বড় মুশকিল। কিন্তু কে কার কথা শোনে? এবার পুলিশ যখন মাইকিং করছে তখন তাদের উদ্দেশ্যে একবারে পাথর বৃষ্টি শুরু হয়, যে কাশ্মীরে যেগুলো হতো সেই পাথর বৃষ্টি শুরু হয়। তখন পুলিশ বিস্তর লাঠি চালায়। লাঠি যখন পড়লো না, তখন যদি দৌড় আপনারা দেখেন, সেই দৌড়ের দৃশ্য আর লাঠি চালানোর দৃশ্য আমি দেখাতে পারবো না, কারণ ইউটিউবের রেস্ট্রিকশন আছে, অনেক রেস্ট্রিকশন ইউটিউবের। তো আবার নিমেষে ফাঁকা হয়ে গেল। তারপর গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ওই ঘটনাস্থলে গেছিলেন। তিনি গিয়ে কি বলেছেন তার ভিডিও আছে, তার লেখাও আনন্দবাজারে যেটা বেরিয়েছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। মাফ করবেন। উনি লিখছেন, পাথর ছোড়া চলবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাথর ছোড়া চলবে না। কি বলছেন? রবিবার পার্ক সার্কাসে বিক্ষোভে 24 ঘন্টার মধ্যে তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের দপ্তরে গিয়ে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ ঠেকাতে পুলিশের ভূমিকা প্রশংসা শোনা গিয়েছে তার মুখে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শুভেন্দুর হুঙ্কার, শ্রীনগরে পাথর ছোড়া বন্ধ হয়ে গিয়েছে, আমার মনে হয় কলকাতাতেও পাথর ছোড়া বন্ধ হওয়া দরকার। এমন হলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। যে কোনো বিক্ষোভকারীকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে ওই তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের অফিসে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ সহ অন্যান্য পুলিশকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিক্ষোভে আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বাইরে বেরিয়ে তিনি জানান, রবিবারের নির্বিচারে 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, পার্ক সার্কাসের ঘটনায় পুনরাবৃত্তি হতে দেব না। তদন্তে নেমে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে যারা অবরোধ করছে না, এরা কিন্তু সমস্ত জামাতপন্থী। ভারতবর্ষে জামাতপন্থী কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ওই জন্য আমি বলেছিলাম যে কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা নিরাপদ, কারণ এখানে প্রচুর জামাত রয়েছে। এই জামাতপন্থীদের আগে টাইট করতে হবে। মানে বাংলাদেশে যা হচ্ছে আমাদের এখানে জামাত টামাত এসব চলবে না। আইন মেনে চলো, ভারতীয় সংবিধান, তারপর বিএনএস, তাতে যা লেখা আছে সে অনুযায়ী চলো, তাহলে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তারপরে তিনি বাংলাদেশের জামাতকে খুব একটা হুঙ্কার দিয়েছেন। আগে এইখানে কি বলেছেন সেটা আগে দেখে নিন। শুভেন্দু এদিন ফের অনুপ্রবেশকারীদের যে দেশের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তার দাবি, দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে। প্রথমে ভোটার তালিকায় ডিটেক্ট হয়েছে, মানে চিহ্নিত হয়েছে, পরে ভোটার তালিকায় ডিলিট হয়েছে, মানে মুছে দেওয়া হয়েছে, এরপর সময় হয়েছে ডিপোর্ট করার, মানে D3। সেই সঙ্গে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় এই রাজ্যের সিপিএম তৃণমূল কংগ্রেসের চেয়ে
বেশি চিরবিনি হচ্ছে ওপারের জামাতের। সব চিরবিনি আমি দম ছুটিয়ে দেব, কিন্তু তিনি ভয় পাওয়ার মানুষ নন। ঘোষণা আগেই করেছিলেন আনুষ্ঠানিকভাবে, এদিন থেকে শুরু হয়ে গিয়েছে জনতার দরবার। সেখানেই তিনি পরিষ্কার জানিয়ে দেন, ওপারের জামাত কোথায় পালায় আমি দেখব। আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। যতক্ষণ না পর্যন্ত ওপারের জামাতকে আর এপারের জামাতকে আমি শায়েস্তা করতে পারছি, ততক্ষণ আমি দম ফেলবো না। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে শান্তি স্থাপন করার জন্য যা যা করার দরকার বিজেপি সরকার তাই করবে, এবং বিজেপি সরকার আমায় দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব পালনে এতটুকু পিছপা হব না। তার মানে বুঝুন, মানে ওপারের জামাতরাও কিন্তু খুব একটা শান্তিতে থাকবেন না। এখন কি হবে না হবে সে তো পরের কথা। আমি যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা বড় ঘটনা ঘটবে, অকল্পনীয় কিছু ঘটবে, তখন তো আমায় অনেক দেখেছিলেন। এবার দেখুন ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম সরাসরি কাগজে একটি ইন্টারভিউ দিয়েছেন। এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি ইন্টারভিউ দিয়েছেন। সেটা আমি বিকেলবেলা, এই সন্ধ্যেবেলাতে আমি করব, এইটার সঙ্গে মেলাবো না। এটা শুধু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ওপারের জামাত যারা আছেন আর এপারের জামাত যারা আছেন, তারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তারা সব দেশ ছেড়ে পালাতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়, আলোচনা হবে, আলোচনা চলমান। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রকৃতপক্ষে দুইটি ধারা, একটি আওয়ামী লীগ আর একটা এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগে যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভক্তিতে থাকেন, কিন্তু যখন নির্বাচন বা কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়, তখন আওয়ামী লীগকে ঠেকাবার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে যান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের মধ্য থেকে নানাভাবে ছোট ছোট বিভিন্ন সংগঠন যারা, তারা অনৈক্যে থাকেন। একটা বড় দাগে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতির দুইটি ধারা, আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। তা আজকের আলোচনার পূর্বে একটা পত্রিকার সংবাদ শিরোনামটা একটু আপনাদের দেখাতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ। 52, 71, 24 এটাকে বিন্যাস করে বলছে জাতীয় জাদুঘরের সংগ্রহশালায় 93,000-এর বেশি নিদর্শন, স্থান সংকটে ভবনের 46টি গ্যালারিতে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, প্রায় 5%, ইত্যাদি ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যে সকল আমাদের ঐতিহাসিক নিদর্শন, 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-তে বাঙালি জাতির মুক্তি সনদ ম্যাগনা কার্টা 6 দফা সংক্রান্ত বিষয়, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মানুষের বিশাল সমর্থন ম্যান্ডেট, মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যুদ্ধের সমস্ত স্মৃতি নিদর্শন এবং তার ধারাবাহিকতায় যা কিছু, যেমন বাঙালি জাতির গৌরবময় অর্জন কি কি আছে, ভাষার অধিকার অর্জন, মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবিসির সার্ভে প্রমাণিত হওয়া, কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ,
পল্লী কবি জসিমউদ্দিন সহ আমাদের সামগ্রিকভাবে বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, এই সব কিছুর প্রতি তাদের ক্ষোভ। কাদের ক্ষোভ? যারা এই স্বাধীন বাংলাদেশ চাননি, যারা ৭১-এ আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙার যুদ্ধের পক্ষে ছিলেন না, যারা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা দেখতে চাননি, পাকিস্তানি পতাকা দেখতে চেয়েছেন, যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতে যাদের ভয়ঙ্করভাবে ভয়, মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রাণ সঞ্জীবনী স্লোগান জয় বাংলা যাদের আতঙ্ক, বঙ্গবন্ধুতে যাদের আতঙ্ক, বাঙালি জাতির সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে যাদের আতঙ্ক, যারা বঙ্গবন্ধুর উত্তরসূরিদের ব্যাপারে আতঙ্কিত, যারা আওয়ামী লীগের ব্যাপারে আতঙ্কিত, যারা অসাম্প্রদায়িকতায় মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে আতঙ্কিত, তারা চায় আবার ফিরে আসুক তাদের পেয়ারে পাকিস্তান, তারা চায় আবার ফিরে আসুক সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, তারা চায় আবার বাংলাদেশ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হোক, সেটা পাকিস্তানের হোক বা আমেরিকার হোক। তারা চায় বাংলাদেশকে একটি দাসত্বের নাম মাত্র থাকবে বাংলাদেশ, কিন্তু কার্যত হবে আফগানিস্তান অথবা পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বীর শ্রেষ্ঠদের মুরাল ভেঙে দেয়, তারা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দেয়, তারা মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেয়, তারা জাতীয় জাদুঘর থেকে সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়, তারা বাঙালি জাতির ইতিহাসের বর্ণাঢ্যময় সমস্ত অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড সংরক্ষিত থাকা বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে নিঃশেষ করে দেয়। তারা চায় মুক্তিযুদ্ধের অর্জনের কোনো চিহ্ন যেন কোথাও না থাকে, কিন্তু এই নির্বোধেরা জানে না মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা হচ্ছে বঙ্গবন্ধু, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর দর্শন। যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড থাকবে ততদিন এটাকে মুছে ফেলা যাবে না। ব্যক্তি মুজিব চিরদিন বেঁচে থাকতো না, তাকে হত্যা না করলেও তিনি চিরদিন থাকতেন না, কিন্তু মুজিব আদর্শ এটা একটি দর্শনে পরিণত হয়েছে, এটা একটি বিশ্বাস, এটা একটি ভালোবাসা, এটা একটি আদর্শ, এটা একটা অনুভূতি, এবং তার কর্মময় জীবন হয়েছে একটা ইনস্টিটিউশন। শত চেষ্টা করেও বাংলাদেশ নামক ভূখণ্ডের সঙ্গে বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য সত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে কখনো বিভাজন করা যাবে না। বাংলাদেশ, বঙ্গবন্ধু পারস্পরিক সত্তা, অনন্তকাল ধরে টিকে থাকবে এই সত্তা। এই সত্তার বহিঃপ্রকাশ স্বাধীন সার্বভৌমত্ব, এই সত্তার বহিঃপ্রকাশ বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা। এই পতাকা উড্ডীন থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যখনই বেজে উঠবে সেই আবেগ আপ্লুত শব্দগুলির ভিতরে, সুরের ভিতরে প্রতিচ্ছবি ভেসে উঠবে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা, তার রক্তাক্ত দেহ। এটা বিনাশ করা যায় না, কখনো বিনাশ হয় না। বঙ্গবন্ধু অবিনাশী সত্তা, মুক্তিযুদ্ধ অবিনাশী সত্তা, বাংলাদেশ অবিনাশী সত্তা, পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। শত চেষ্টা করেও মুছে ফেলা যাবে না, যেমন ভাবে মুছে ফেলা যায়নি ২০০ বছরেও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কীর্তিময় অধ্যায়কে। ৩৫০০ বছরের বাঙালি জাতিকে পরাধীনতা থেকে একজনই মুক্তি দিয়েছিল, তিনি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু
বাঙালি জাতির জাতিসত্তার সঙ্গে শহরে নগরে বন্দরে সর্বত্র ছড়িয়ে আছে সবুজ সোনালী বাংলায়। যেখানেই তাকাবে সেখানেই বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে। বঙ্গবন্ধু আমাদের মহামানব, বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনের আশীর্বাদ, বঙ্গবন্ধু মহাকালের মহামানব, বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই সত্তা